গ্রামের বাইরে যাওয়ার একমাত্র পথের মাথায় রয়েছে একটি মোড়, যার নাম সুমতি মোড়। এই মোড়ে নাকি রয়েছে সুমতি নামের এক মেয়ের আত্মা, যে রাতের বেলা কাউকে এই মোড় পার হতে দেয় না। যদি কেউ রাতের বেলা এই মোড় পার করার সাহস দেখায়, তাহলে পরের দিন তাকে অসুস্থ অবস্থায় পাওয়া যায়, অথবা সে চিরতরে গায়েব হয়ে যায়। কিন্তু কে এই সুমতি, আর গ্রামের মানুষের সাথেই বা তার কিসের শত্রুতা? এমনই সাসপেন্স আর প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মালায়ালাম ভাষায় মুক্তিপ্রাপ্ত হরর কমেডি মুভি সোমাতি ভালাবু, যার অর্থ সোমাতি মোড় বা চত্বর। মুভির গল্প কালিল নামক একটি গ্রামের, যা শুরু হয় 1963 সাল থেকে, যেখানে আমরা দেখতে পাই কিছু ব্যবসায়ী কাজে যাওয়ার সময় এই মোড়ের কাছেই জঙ্গলের পাশে এসে রাত হয়ে যাওয়ার কারণে থেমে গিয়েছিল। কারণ স্থানীয়দের বিশ্বাস ছিল যে রাতে ওদিকে একদমই যাওয়া উচিত নয়, আর সেখানকার প্রধান পাথরে আগুন জ্বালিয়ে তাদের কুলদেবতার পূজা করে তাদের অনুমতি নেওয়ার জন্য, যে এই সময়ে তাদের সুমতি মোড়টি পার করা ঠিক হবে কিনা। তখনই সেই আগুনে দমকা হাওয়া এসে লাগে, আর প্রধান সবাইকে বলে আজ আমাদের এখানেই থাকতে হবে। তখন তার ছেলে এসে বলে, কি বলছো তুমি? তুমি জানো কাল সকালের মধ্যে পৌঁছাতে না পারলে আমার কতটা লস হবে? তখন লোকটি বলে, কুলদেবতা আমাদের অনুমতি দেননি, তাই আমরা যেতে পারবো না। তখন তার ছেলে বলে, কি ভয় করছে? লোকটি বলে, হ্যাঁ ভয় করছে। ওই মোড়ের কথা শুনলেই ভয়ে গা শিউরে ওঠে। ছেলেটি বলে, এইসব মন গড়া কাহিনী অন্য কাউকে বলবে, আমাকে না। তার স্ত্রী চিন্মি কিছু বলতে গেলে সে তাকে থামিয়ে তার বাবাকে বলে, যদি আমি পার করে দেখাই? তখন প্রধান বলে, সাহস থাকলে একা গিয়ে দেখা, আর কেউ তোর সাথে যাবে না। তখন ছেলেটি চলে যেতে নিলে চিন্মি তার পিছন পিছন গিয়ে বলে, শোনো না, একা যেও না, বাবার কথা শোনো। কিন্তু সে শোনে না, চলে যায়। এখন চিন্মিও নিরুপায় হয়ে তার পিছু পিছু যায়। রাস্তায় হাঁটতে হাঁটতে সে এখনো এটাই বলে যাচ্ছিল যে ফিরে চলো, বাবা যখন বলেছে তাহলে ওই মোড়ে কিছু তো অবশ্যই আছে। তখন তার স্বামী তার কাছে গিয়ে বলে, আরে আমরা তো এখন সেই মোড়েই আছি। এটা শুনে চিন্মি ভয় পেয়ে গেলে তার স্বামী বলে, চলো আমার সাথে, বলে তার চোখ ধরে ঝর্ণার কাছে নিয়ে যায়। আর ঝর্ণার অপরূপ সৌন্দর্য দেখে চিন্মি অনেক খুশি হয়ে যায়। তখনই তারা ঝর্ণার কাছে একটি মহিলাকে দেখতে পায়। চিন্মির স্বামী বলে, আরে গ্রামে আমাদের মতো সাহসী লোক আরো আছে দেখছি। এরপর সে মজা করে মহিলাটিকে বলে, আরে ওদিকে যেও না, ওদিকে ভূত আছে। তখনই মহিলাটির হাতে থাকা হারিকেন জ্বলে ওঠে, আর হারিকেন উঁচু করতেই চিন্মিরা ভয় পেয়ে যায়, কেননা সেই মহিলা সে নিজেই ছিল। মহিলাটি চিন্মির মতো করে বলে, শোনো না। তারপর মুহূর্তেই তার চোখগুলো একদম সাদা হয়ে যায়। মানে এ আসলে সুমতিই ছিল, যে চিন্মির রূপে এসেছিল। সিন চলে আসে বর্তমানে। দুজন লোক সিনেমার প্রচার করছিল। সেই গাড়িতেই গ্রামের নতুন ফরেস্ট অফিসার হরি আসছিল। একজন হরির কাছে জানতে চায়, স্যার আপনার কি পানিশমেন্ট ট্রান্সফার হয়েছে? হরি বলে, না। কেন? লোকটি বলে, এখানে কেউ নিজের ইচ্ছায় তো আসে না, আপনি জানেন না এই জায়গাটি অভিশপ্ত। অভিশপ্ত কথাটি শুনে হরিকে কিছুটা ভীত মনে হয়। এরপর তাকে চেকপোস্টে নামিয়ে দেওয়া হয়। সেখানে দুজন অফিসার আগে থেকেই ছিল। হরি জানতে চায় এখানকার লোক আর এলাকা কেমন। জুনিয়র অফিসার জানায়, এখান থেকে 3 কিলোমিটার দূরে কালিলি নামের এক গ্রাম রয়েছে, যার 3 পাশ দিয়েই জঙ্গল। জঙ্গল পার হলেই তামিলনাড়ু। আর 1.5 কিলোমিটার দূরে সুমতি নামের এক মোড় রয়েছে। ব্রিটিশরা ওই পথটি তৈরি করেছিল খড়ি আর ওষুধ পাচারের জন্য। হামজা বলে, কিন্তু ব্রিটিশরা সুমতির ভয়ে পালিয়ে যায়। রাত 8টার পর কেউ ওই মোড় পার করার সাহস করে না। আর এই চেকপোস্ট রাত 8টায় বন্ধ করে দেওয়া হয়, সকাল 6টায় খোলে। হরি বলে, এখনকার দিনেও লোকে এইসব মন গড়া কাহিনী বিশ্বাস করে? জুনিয়র অফিসার বলে, এটা মন গড়া কাহিনী নয়, ওই মোড়ে অনেক লোক মারা গেছে, কেউ কেউ সুমতিকে দেখেছেও। আমিও এখানে 1.5 বছর ধরে আছি, এখানে কিছু একটা তো আছেই। আপনি এখানে নতুন, তাই ধীরে ধীরে আপনারও বিশ্বাস হবে। এরপর আমরা মুভির লিড ক্যারেক্টার আপ্পুকে দেখি। আপ্পু তার 3-4 বন্ধুর সাথে একটি ভিসিআর ক্যাসেটের দোকান চালায়। আপ্পু সাধারণত কাউকে ভয় পায় না, কিন্তু ভূত প্রেতকে খুব ভয় পায়, বিশেষ করে সুমতিকে।
যদিও গ্রামের সবাই সুমতিকে ভয় পায়, কিন্তু আপ্পুর মতো এত বেশি ভয় কেউ পায় না। মানে সুমতির নাম শুনলেই সে কেঁপে ওঠে। অনেক সময় তার ভাগ্নি আল্লি তাকে সুমতির নাম বলে ভয় দেখিয়ে মজা নেয়। গ্রামের লোকেরা চায়ের দোকানে বলাবলি করে পঞ্চায়েতকে কতবার বলেছে নতুন পথ বানানোর জন্য, তার তো কোনো খবরই নেই। আম্বানি তাদের বিসিআরের দোকান খুললে একটু পর আপ্পুও তার বাবার সাথে দোকানে আসে। আপ্পুর বাবা বিজয় চলে গেলে তখন পণ্ডিত তার মেয়ে মীনাক্ষীকে নিয়ে দোকানে আসলে আপ্পুর বন্ধু আম্বানি গিয়ে পণ্ডিতকে প্রণাম করে বলে, আপনি তাবিজ দেওয়ার পর আমার সাহস অনেক বেড়ে গেছে। মীনাক্ষী মজা করে বলে, সাহস বেড়ে গেছে? তাহলে আজ রাতে ওই মোড়ে গিয়ে দেখাও। পণ্ডিত মীনাক্ষীকে বলে, এটা মজা করার বিষয় নয়। অনেক বছর আগে নাইডিরা ওই মোড়ে সুমতির আত্মাকে বেঁধে দিয়েছিল, তাই সত্যি ওই মোড়েই রয়েছে। মীনাক্ষী চলে গেলে পণ্ডিত আম্বানি আর আপ্পুকে বলে, পুজোয় যেন কোনো বাধা না আসে। পুজোর সব জিনিস ভালো করে ব্যবস্থা করো। আর হ্যাঁ, পুজো শেষ না হওয়া পর্যন্ত সাবধানে থেকো। পুজোর সময় সুমতির শক্তি দ্বিগুণ হয়ে যায়। গিরি আর চাম্বান নামের দুজন চেকপোস্ট পার করার সময় হামজা বলে, কিরে চাম্বান, আজকের দিন কি খুব শুভ নাকি? চাম্বান তাকে বলে, তোমাদের জীবন ঝুঁকিতে রয়েছে। এরপর এক বোতল ড্রিঙ্ক দিয়ে বলে, ভয় পেও না, এটা খাও, সব ঠিক হয়ে যাবে। তারা চলে গেলে হরি জানতে চায় এরা কারা। হামজা জানায় যে গাড়ি চালাচ্ছে সে গিরি, আর সাথের জন চাম্বান। চাম্বানের বাবা মা ওই মোড়েই মারা গেছে, আর চাম্বানের বাবা তন্ত্রবিদ্যায় সিদ্ধ ছিল, তার কিছু ওর মধ্যেও রয়েছে। গ্রামের সব পুজোর ব্যবস্থা ওই করে, আর ও যা বলে তাই সত্যি হয়। আমরা দেখি চাম্বান সেই মোড়ে যায়, যেখানে একটি গাছে লাল কালো হলুদ রঙের পুটলি ঝুলানো ছিল। গাছের ঠিক সামনে একটি পুরনো ত্রিশূলও দাঁড়িয়েছিল, যার ডগায় সে একটি লেবু গেঁথে চলে যায়। এরপর আমরা দেখি সেই লেবু থেকে রক্ত বের হয়। এই হচ্ছে ভদ্রন, যার গ্রামে একটি সিনেমা হল রয়েছে। এ পুজোয় সিনেমা প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছে। তখনই আপ্পু আর তার বন্ধুরা পুজোর সামগ্রী নিয়ে সেখানে আসলে বদ্রন তার দিকে রাগী দৃষ্টিতে তাকায়। জুনিয়র অফিসার হরিকে বলে, আপনাকে যে একটি মেয়ে মোড় পার করে পালিয়ে যাওয়ার কথা বলেছিলাম, যে তাকে সাহায্য করেছিল ওই হচ্ছে সেই ছেলে। ছেলেটি আসলে আপ্পু ছিল। সোজা নামের একজন তার মেয়েকে নিয়ে পুজোয় আসলে হরিকে বলে, ওই মোড়ে যে লোকটি মারা যাওয়ার কথা বলেছিলাম, এরা হচ্ছে তার স্ত্রী আর মেয়ে। সোজাকে আপ্পু বলে, ভাবি বদ্রনের ওখানে কাজ ছাড়লে কেন? ওকে কিছু বলেছে? সোজার মন খারাপ হলে আপ্পু বলে, তুমি কাল থেকে আমার দোকানে কাজ করো। বেশি বেতন দিতে পারবো না, তবে থাকা খাওয়াটা হয়ে যাবে। এতে সোজা খুশি হয়। তখনই সেখানে শেখর তার পরিবার নিয়ে আসে। ভদ্রন এসে শেখরের সাথে হ্যান্ডশেক করলে হরিকে বলে, যে মেয়ে পালিয়ে গিয়েছিল সে এই শেখরের মেয়ে, আর এই ভদ্রনের সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল। ওই মেয়ের মহেশ নামের এক ছোট ভাই আছে, যে আর্মি। সে যখনই গ্রামে আসে তখনই একবার হলেও আপ্পুর সাথে ঝগড়া করে। ওই মোড়ের পর ওদের ঝগড়াই এই গ্রামের বড় সমস্যা। দেখা যায় বেশ ভাব নিয়ে গাড়ি থেকে এক পিচ্চি নামে। এর নাম ভাবা, মহেশের চাচাতো ভাই। মহেশের স্ত্রী জানকী আম্বানিদের সাথে কথা বললে আপ্পু এসে জানতে চায়, কি তোমার স্বামী আসেনি? জানকী জানায়, নতুন পোস্টিং, তাই পরের সপ্তাহে আসবে। হরি জানতে চায়, পুজো কখন শেষ হবে? হামজা জানায় রাতে, যখন নাইটি এসে পতাকা উত্তোলন করে বলি দিবে তারপর। হরি বলে, এই নাইটিকে? এখানকার আদিবাসী, এরাই এখানকার বলির কাজ করে থাকে। পতাকা উত্তোলনের পর গ্রামের সবাই নেচে গেয়ে আনন্দ করে। বলি শেষে নাইডি চাম্বানকে একটি পুটলি দিয়ে বলে, কাল সকালে এটি ওই মোড়ে পুঁতে দিবি। এরপর আপ্পুকে তিলক দিয়ে চলে যাওয়ার সময় আবার ফিরে এসে বলে, ও তোকে খুঁজতে আসছে, কিন্তু তুই ভয় পাবি না, সাহস রাখবি। আপ্পু আর সাহস একসাথে কঠিন ব্যাপার। এরপর আমরা মুরলি নামের এক ছেলেকে দেখি, যে পাশের গ্রাম থেকে এখানে পুজোয় ঢোল বাজাতে এসেছিল। সে রাতে ফিরে যাওয়ার কথা বললে তার শিব কাকা তাকে যেতে মানা করে বলে, আজ থাক, কাল সকালে সবাই একসাথে বেরিয়ে যাব। কিন্তু সে মানে না। সে বলে, কাল সকালে আমার পরের শো আছে, এখন না বেরোলে শো মিস হয়ে যাবে। শিব কাকা তাকে অনেক বোঝায় যে মোড়ে সুমতির বিপদ আছে, এখন যাস না। আরে কাকা, মোড়ে রাক্ষস, জঙ্গলে ভূত, এসব আসলে গল্প ছাড়া কিছুই না, বলে সে চলে যায়। পুজো শেষে চাম্বানকে মন খারাপ করে একা বসে থাকতে দেখে পণ্ডিত কি হয়েছে জানতে চাইলে চাম্বান বলে, মন বলছে খারাপ কিছু হবে।
ভয় লাগছে। এদিকে মুরলী মোড় পার করার সময় পিছনে ঢোলের শব্দ শুনে মনে করে হয়তো তার শিব কাকা এসেছে। মুরলী বলে, আরে কাকা, তোমার তো ভয় লাগছিল, তাহলে কিভাবে এলে? এটা বলে সে ঘুরে তাকাতেই দেখে সেখানে কেউ নেই। তখনই আবারও ঢোলের শব্দ আসলে এবারে সে ভয় পেয়ে যায়। ভয়ে ভয়ে আগাতে গেলে সে দেখতে পায় সামনেই একটি পচা গলা লাশ পড়ে আছে, যাতে হাজার হাজার পোকা কিলবিল করছে। আর তার ঠিক পিছনে বড় বড় নখের এক ডাইনি দাঁড়িয়ে আছে। সে ঘুরে তাকাতেই ডাইনির অবয়ব গায়েব হয়ে যায়, কিন্তু পর মুহূর্তেই সেই ভয়ঙ্কর কুৎসিত চেহারার ডাইনি হঠাৎ করে তার সামনে চলে আসে, যা দেখে সে জোরে চিৎকার করে সেখানেই পড়ে যায়। এর সাথেই আপ্পুও তার ঘরে চিৎকার করে ওঠে। তার মা দৌড়ে এসে জিজ্ঞেস করে কি হয়েছে। আপ্পু বলে সে একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে। তার মা বলে, কাল পুজোয় যা হয়েছে তাই এমন স্বপ্ন দেখেছিস, ভয়ের কিছু নেই। আপ্পুর বাবার বিয়ের কাজ ছিল, যেমন বিয়ের সেট লাগানো, খাবার রান্না, পরিবেশন, এইসব আর কি। ঘিরি জিনিসপত্র নিয়ে এসেছিল। আর তখনই সে তাকে ঢোলওয়ালার কথা জানালে বিজয় বলে, কতবার বুঝিয়েছি, রাতে ওই রাস্তায় যেও না। এরপর গ্রামে এক বিয়ে হয়, জানিয়ে সবাই খুশি ছিল, কিন্তু আপ্পুর মন খুব খারাপ করছিল। কেননা যে মেয়ের বিয়ে হচ্ছে সে আসলে আপ্পুর ভালোবাসা ছিল, মানে ক্রাশ আর কি। এখন তার সামনে সে অন্য কারো হয়ে যাচ্ছে। আর বেচারা আপ্পুর এমন দুর্ভাগ্য যে সে তারই বিয়েতে খাবার পরিবেশন করছে, আর বিয়ের সব আয়োজন তার বাবাই করেছে। বিয়েতে একজন ভদ্রনকে জিজ্ঞেস করে, ওই ঢোলওয়ালার কি খবর? ভদ্রন বলে, বেঁচে আছে, এখন হাসপাতালে। লোকটি বলে, এমন বোকামি লোকে কিভাবে করে? ভদ্রন বলে, হ্যাঁ, আজ পর্যন্ত ওই মোড় কেউ পার করতে পারেনি। ভদ্রনের সাথের লোকটি বলে, শুধু একজন ছাড়া। ভদ্রন বলে, মেরে কোথাও দাফন করে দিয়ে পালিয়ে গেছে বলে সবাইকে বোকা বানাচ্ছে, কিন্তু সত্য কতদিন লুকানো থাকবে, একদিন তো বেরিয়ে আসবেই। এটা শুনে আপ্পুর রাগ হলেও সে চুপ করে থাকে। কিন্তু আম্বানি বলে, বিয়ে তো হয়েই গেছে, এদিকে আমি সামলে নেব, তুই গিয়ে ওকে দেখ, ব্যাস আর কি। আপ্পু সেই পাঠ নিয়ে গিয়ে কষে এক চড় দিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ ভদ্রন সরে গেলে চরটি আসলে এক সুন্দরী মেয়ের গালে লেগেছে। মেয়েটিও চর খেয়ে বোকার মতো তাকিয়ে থাকে। এর নাম ভামা, মহেশের চাচাতো বোন। চর এত জোরে লেগেছিল যে তার ঘাড়ও মুচকে গিয়েছিল। হাসপাতালের নার্স বলে, এত জোরে কেউ মারে? ভামা ডাক্তারকে বলে, তার দাঁতও ব্যথা করছে। ডাক্তার বলে, 2-3 দিন কলার ক্যাপ পরে থাকলেই ঠিক হয়ে যাবে। ভামার বাবা মধু বলে, শরম করে না, মার খেয়ে এসেছিস? তখনই পুলিশ এসে বলে, পারিবারিক শত্রুতার কারণে আপ্পু ভামাকে মারতে চেয়েছিল, শেখর এই অভিযোগ করেছে, তাই ভামার স্টেটমেন্ট লাগবে। ভামা বলে, আপ্পু আমাকে ইচ্ছে করে মারেনি, আমার শুধু মনে আছে আমি পাপড় চেয়েছিলাম, এরপর দেখি আমি হাসপাতালে। পুলিশ জানতে চায়, আপনি কি কেস করতে চান? ভামা বলে, পাপড় না দেওয়ার জন্য? জানকী বলে, ও কোনো কেস করবে না। পণ্ডিত এসে আপ্পুকে বলে, মানতে হবে, তোর গায়ে শক্তি আছে। মেয়েটার গালে একদম হাতের ছাপ পড়ে গেছে। শেখর তোকে ফাঁসাতে চেয়েছিল, কিন্তু ভামা তোকে বাঁচিয়ে নিয়েছে, ও কোনো কেস করেনি। মীনাক্ষী বলে, ভামা আমাদের স্কুলের নতুন টিচার, সে জয়েন করতে এসেছে। আর দেখো তুমি তাকে কোথায় পৌঁছে দিলে। রাতে ভদ্রনের সিনেমা হলে বসে কয়েকজন আড্ডা দিচ্ছে। ভদ্রন বলে, আজ এত ভালো একটা সুযোগ পেয়েও ওকে শিক্ষা দিতে পারলেন না। মধু বলে, আমি বুঝতে পারিনি আমার পরিবারের লোকেরাও ওর পক্ষ নেবে। শেখর বলে, আমি তো এটাও জানি না যে আমার মেয়ে বেঁচে আছে নাকি মরে গেছে। আমার মেয়ে কারো সাথে পালিয়ে গেছে, সবাইকে এটা বোঝাচ্ছে। পুরো গ্রাম বিশ্বাস করলেও আমি কখনো বিশ্বাস করব না। যেভাবেই হোক আমি সত্যিটা খুঁজে বের করবই। তখন এক পুলিশ অফিসার বলে, আপনার এই ইচ্ছে একজনই পূরণ করতে পারবে, আমাদের নতুন এসআই বেঞ্জামিন স্যার। শুনেছি খুবই তেরা লোক, পানিশমেন্ট ট্রান্সফার হয়েছে। তারপর রাতের বেলায় কেউ একটা জিপ নিয়ে আসে আর চেকপোস্ট খুলতে বললে হরি বলে, রাতে চেকপোস্ট বন্ধ থাকে, সকাল 6টায় খুলবে। তখন লোকটি বলে, কেন, কোর্টের অর্ডার আছে নাকি? হরি বলে,
গ্রামের লোকেরা এটা মেনে চলে। তখন লোকটি জানায়, আমি এখানকার নতুন এসআই, চার্জ নিতে এসেছি। আমি এখানকার সব বিশ্বাস বদলে দেব। তুমি তোমার কাজ করো। তারা আর কিছু না বলে চেকপোস্ট খুলে দেয়। ইনিই নতুন এসআই বেঞ্জামিন। বেঞ্জামিন চলে যাওয়ার সময় বলে, মোড়ে নাকি এক মেয়ে রয়েছে, কি যেন নাম। হামজা বলে সুমতি। বেঞ্জামিন তাকে নিয়ে ঠাট্টা করে চলে যায়। হামজা বলে, এই লোকটা তো বড় বজ্জাত টাইপের লোক। যাকগে, ওদিকে যাচ্ছে তো নিজেই জানতে পারবে। এরপর বেঞ্জামিন সেই মোড়ে পৌঁছালে হঠাৎ তার জিভ বন্ধ হয়ে যায়। তখন সে বাইরে বেরিয়ে সিগারেট টানতে টানতে পি করতে শুরু করলে তার জিভ একাই স্টার্ট হয়ে গান বাজতে শুরু করে। বেঞ্জামিন একটু অবাক হলেও একদমই ভয় না পেয়ে জিপের কাছে গিয়ে গান বন্ধ করে বলে, এখানে একজনই গান গাইতে পারে, আর সেটা আমি। এরপর ক্যাসেটটা ছুঁড়ে ফেলে বলে, সুমতি, এটা তোর জন্য। এরপর জিপ স্টার্ট করতে গেলে এখন আর জিপ স্টার্ট হয় না। সে আবারও পি করতে গেলে সে জঙ্গলে একজন লোককে দেখতে পায়, আর সেও তার মতোই সিগারেট টানছিল। বেঞ্জামিন তার কাছে জানতে চায়, এখানে কি কোনো মেকানিক পাওয়া যাবে? হঠাৎই লোকটি বেঞ্জামিনের সামনে আসলে তাকে দেখে তো বেঞ্জামিনের হুঁশই উড়ে যায়, কারণ লোকটি দেখতে হুবহু তার মতোই ছিল। লোকটি বলে, কি সুমতিকে নিয়ে মজা করছিলি? তখনই বেঞ্জামিনের জিপে আগুন লেগে যায়, আর সেই লোকটিও অদৃশ্য হয়ে যায়। আর তারপর সেই জ্বলন্ত জিপ তার দিকেই আসতে থাকে। পরের দিন আমরা দেখি আপ্পু সেজেগুজে রেডি হয়ে দাঁড়িয়ে আছে আল্লিকে স্কুলে ছাড়ার জন্য। আসলে আল্লিকে ছাড়ার নাম করে সে ভামাকে দেখতে যাচ্ছিল, কারণ সে ভামাকে পছন্দ করতে শুরু করেছিল। এদিকে বেঞ্জামিন তখনও ঠিক ছিল, মানে গত রাতে সে বেঁচে গিয়েছে, কিন্তু তার যে জিদ ছিল সেটি পুড়ে গিয়েছিল। বেঞ্জামিন বজ্জাত লোক হলেও গত রাতে যা ঘটেছে তাতে সেও ভয় পেয়েছে। এর উপর সবাই তার মজা নিচ্ছে। হামজা বলে, আমরা তো আগেই বলেছিলাম। বেঞ্জামিনের রাগ হলেও সে চুপ থাকে, কারণ ভুল তারই ছিল। চাম্বান মজা করে বলে, আপনি পণ্ডিতের কাছ থেকে একটা তাবিজ নিয়ে নিয়েন। বেঞ্জামিন তার দিকে তেড়ে যায়। তখনই আপ্পু আল্লিকে নিয়ে সেখান দিয়ে যাচ্ছিল। তাকে দেখে চাম্বান বলে, দেখো, সুমতি কাল আরো এক গাধাকে মজা দেখিয়েছে। আপ্পু চাম্বানের দিকে তাকিয়ে চলতে গিয়ে বেঞ্জামিনের সাথে ধাক্কা লাগতে গেলে বেঞ্জামিন রেগে বলে, দেখতে পাস না নাকি? আপ্পু বলে, ঠিকভাবে কথা বল, পিছনে বাচ্চা আছে। বলেই সে চলে যায়। আপ্পু স্কুলে এসে দেখে শপথ শুরু হয়ে গেছে। ভামার ছোট ভাই ভাবা শপথ পাঠ করাচ্ছে, সেখানে ভামাও ছিল। ভামা আপ্পুকে দেখে হাসলে আপ্পুও হাসে। ভাবার তো আপ্পুকে দেখেই প্রচন্ড রাগ হয়, তাই যেখানে বলতে হবে সব ইন্ডিয়ান আমার ভাই, সে সেখানে বলে, সব ইন্ডিয়ান আমার ভাই না। এরপর আপ্পুর কাছে গিয়ে কষে এক চড় মারে। চড়টা এত জোরে লেগেছে যে আপ্পু দোকানে এসেও গাল ধরে বসে আছে। আর কেউ কি হয়েছে জিজ্ঞেস করলে বলছে দাঁত ব্যথা। তখনই দীপা নামের এক প্রেগনেন্ট স্কুল টিচার সেখানে আসে, আর আপ্পুকে জিজ্ঞেস করে, তোমার দাঁতের কি খবর? তখন আম্বানি বলে, দাঁতের কথা আপনি কি করে জানলেন? দীপা বলে, কেন, ও তোমাদের বলেনি? ভাবা ওকে চড় মেরেছে, আর ওইটুকুন বাচ্চার এক চড়েই 10 মিনিট হুঁশ ছিল না। আপ্পু বলে 9 মিনিট। এরপর দীপা বলে, কেউ তোমাকে সরি বলতে এসেছে, বাস স্টপে আছে, যাও। আপ্পু ভামাকে সরি বলে। ভামা বলে, কোনো ব্যাপার না, ইটস ওকে। আপ্পু বলে, আমি ভেবেছিলাম তোমার বাবা চাচারা আমাকে মারবে, কিন্তু তোমার ভাই মারলো। ভামা বলে, আমি বুঝতে পারিনি ও এমন করবে, সরি। আপ্পু বলে, কোনো ব্যাপার না, বাচ্চা তো। ভামা চলে যাওয়ার সময় আপ্পু বলে, তোমার ব্যথা ঠিক হয়ে গেলে কলার ক্যাপটা আমাকে দিও, আমারও ব্যথা করছে। ভামা মিষ্টি করে হাসে। এভাবেই তাদের ভালোবাসার শুরু হয়। তারপর একদিন সন্ধ্যায় আপ্পু তার বন্ধুদের সাথে মোড়ের দিকে যাচ্ছিল, কিন্তু ততক্ষণে চেকপোস্ট বন্ধ হয়ে গিয়েছিল। তাই তারা সেই রাতটা সেখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তো তারা ড্রিঙ্ক করার সময় বিদ্যুৎ চমকানোর আলোয় এক মহিলাকে দেখে আম্বানি চিল্লিয়ে ওঠে। আপ্পুও না দেখেই চিল্লিয়ে বোকার মতো হেসে বলে, ও আপনি? ইনি হলেন গ্রামের দাই, যাকে সবাই ভদ্রা কাকি বলে ডাকতো, আর সে সুমতির গ্রামের ছিল। আপ্পু হরিকে বলে, স্যার, আমাদের গ্রাম পছন্দ হয়েছে? হরি বলে, হ্যাঁ,
তবে সবচেয়ে ভালো লেগেছে এখানকার রাক্ষসের গল্প। ভদ্রা কাকি বলে, এটা কোনো গল্প নয়, এটা সত্যি। এখন যেখানে সুমতি মোড়, সেখানে অনেক আগে আদিবাসীরা বাস করত, যারা কালো জাদুর মাধ্যমে লড়াই করত। তাদের প্রধানের ছেলে সুমতির সাথে ভালোবাসার অভিনয় করে তাকে বিয়ে করে এখানে নিয়ে আসে। সুমতি অনেক সুন্দর ছিল আর সব সময় হাসতেই থাকতো। সুমতি প্রেগনেন্ট হলে গ্রামের সবাই খুব খুশি হয়। এটা দেখে সুমতিরও অনেক ভালো লাগে, কিন্তু সে জানতো না তার সাথে কি হতে যাচ্ছে। আসলে তারা কালো জাদুর মাধ্যমে পুরো গ্রাম কবজা করতে চাচ্ছিল, যার জন্য তাদের একজন গর্ভবতী মহিলার বলি দিতে হতো। একদিন এক পূজার আয়োজন করা হয়। সুমতিকে জানানো হয় এই পূজা তার এবং তার অনাগত সন্তানের মঙ্গলের জন্য করা হচ্ছে। যতক্ষণে সে বুঝতে পারে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। তারা তাকে শিশুসহ জীবন্ত আগুনে ফেলে দেয়। সুমতি তার বাচ্চাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু পারে না। আগুনে পুড়তে পুড়তে সে শপথ করে সে তাদের ধ্বংস করে দিবে। তবে সে গ্রামবাসীর কোনো ক্ষতি করে না, বরং অন্যান্য আত্মাদের থেকে তাদের রক্ষা করে। আপ্পু ভয় পেয়ে বলে, কাকি, এই রাতে এসব বলার কি দরকার? তখন ভদ্রা কাকি বলে, তোমাকে একটা কথা বলি, ওই সুমতি মোড়ের সাথে তোমার একটা সম্পর্ক রয়েছে। তোমার সামনে বিপদ, আর ওই সময় গ্রামের সবাই তোমার বিরুদ্ধে থাকবে। অনেক রাতে গাড়ির হর্ন শুনে আপ্পু বাইরে গিয়ে দেখে মহেশ এসেছে। আপ্পু তাকে দেখে ভয় পেয়ে আম্বানিকে ডেকে তোলে। আসলে রাত হয়ে যাওয়ার কারণে মহেশ এখানে এসেছে। পরের দিন সকালে ভদ্রন তাকে নিতে আসে। যাওয়ার সময় মহেশ বলে, এবারে আমি 1 মাসের জন্য এসেছি, আর এবারে আমি খুঁজে বের করব আমার বোনের সাথে কি হয়েছে, তারপর তোর সাথে হিসাব করব, বলে সে চলে যায়। আপ্পুর বন্ধুরাও মনে করে মহেশের বোন আম্মু পালিয়ে যাওয়ার পিছনে আপ্পুর হাত রয়েছে। আপ্পু বলে, কতবার বলবো, আমি কিছুই জানি না। রাজু বলে, তাহলে পালিয়ে যাওয়ার কথা তোকে জানালো কেন? আপ্পু বলে, তার আমি কি জানি, এজন্যই তো পুরো গ্রাম আমার পিছনে পড়ে আছে। এরপর বেঞ্জামিন সহ পুলিশের আরো কয়েকজন মহেশের বাসায় ড্রিঙ্ক করতে বসে। এসব দেখে জানকি রাগ করলে মহেশ জানতে চায় কি হয়েছে। জানকি বলে, এটা কোনো মদের বার নয়, এদের এখানে কেন এনেছো? মহেশ বলে, আমার বোনের কি হয়েছে তা জানতে আমাকে যা করতে হবে আমি তাই করব। এসব পছন্দ না হলে ও তো তোমার বন্ধু, ওকে গিয়ে জিজ্ঞেস করো আমার বোনের সাথে কি করেছে। জানকি বলে, ও আমার চেয়ে তোমার ভালো বন্ধু। মহেশ বলে, তাহলে আমাকেই সামলাতে দাও। বেঞ্জামিন মহেশকে বলে, তোমার বোনের সাথে কি হয়েছে আমি সেটা খুঁজে বের করব। তোমার বোন ওই মোড় পার করতে পারেনি। আমি যেদিন এখানে এসেছি সেদিনই বুঝতে পেরেছি ওই মোড় পার করা সম্ভব না। এদিকে টিচার দীপার ডেলিভারি পেইন উঠলে ভদ্রা কাকি বাইরে এসে চাম্বানকে বলে, এর অবস্থা খুবই নাজুক। আমি বাচ্চা না হয় মা, দুজনের একজনকে বাঁচাতে পারবো। যদি দুজনকে বাঁচাতে হয় তবে হাসপাতালে নিতে হবে। চাম্বান চিন্তায় পড়ে যায়। এখন তারা কি করবে? কারণ রাতের বেলা ওই মোড় পার করতে যাওয়া আর নিজ হাতে মৃত্যুকে ডেকে আনার মধ্যে কোনো পার্থক্য নেই। এরপর সে হাসপাতালে যাওয়ার কথা বললে পণ্ডিত বলে, তুই কি পাগল হয়ে গেছিস? গিরি আর আম্বানিকে রাজি হতে দেখে আপ্পু ভয় পেলেও তাদের সাথে যেতে রাজি হয়। যাওয়ার সময় ভদ্রা কাকি বলে, সুমতি তোদের জন্যই অপেক্ষা করছে। এই গাড়িতে যাওয়া 7 জনের জীবন ঝুঁকিতে, তাই সাবধানে যাবি। কিন্তু মোড়ের কাছে পৌঁছাতেই একটি বড় গাছ রাস্তার মাঝে পড়ে। ঘিরি কষে গাড়ি ব্রেক করে। সবাই মিলে গাছ সরানোর চেষ্টা করে, আর দীপা গাড়ির ভিতর ব্যথায় চিৎকার করতে থাকে। গাছটি অনেক বড় আর ভারী হওয়ায় তারা সেটিকে নড়াতে পারছিল না। তখনই হঠাৎ বিজয় খেয়াল করে দীপার চিৎকার শোনা যাচ্ছে না। সে দৌড়ে গাড়ির কাছে গিয়ে অবাক হয়ে যায়, কারণ সে দেখে গাড়ি একদম ফাঁকা, দীপা সেখানে নেই। তারা সবাই বিচলিত হয়ে দীপাকে ডাকতে শুরু করে। তখনই জঙ্গলের ভিতরে দীপার চিৎকারের শব্দ শুনে সবাই সেদিকে যায়। এর মধ্যেই চাম্বানকে কেউ পিছন থেকে কিছু ছুঁড়ে মারে। চাম্বান ঘুরে তাকিয়ে সেখানে কাউকেই দেখতে পায় না, আর তার পিঠে লাগা জিনিসটি সেই পুটলি ছিল, যা বলির দিন নাইডি তাকে দিয়ে মরে পুঁতে দিতে বলেছিল। কিন্তু এটিকে বাইরে দেখে সে চমকে যায়। এদিকে সবাই জঙ্গলে দীপাকে খুঁজছে। তারা একদিকে দীপার কান্নার শব্দ শুনে যেতে নিলে তখন আবার অন্য দিক থেকে শব্দ আসে। এতে তারা বিভ্রান্ত হয়।
আর তারা দুইজন দুইজন করে ভাগ হয়ে খুঁজতে থাকে। একটু পরে আপ্পু খেয়াল করে আম্বানি তার সাথে নেই, আর আম্বানিও খেয়াল করে আপ্পু তার সাথে নেই। খুঁজতে খুঁজতে আম্বানি ঝর্ণার কাছে এসে দেখে দীপা উপরে দাঁড়িয়ে আছে। আম্বানি বারবার তাকে পিছিয়ে যেতে বলে, আর দীপাও যেন হাত বাড়িয়ে তাকেই সাহায্য করতে বলছে। দেখতে দেখতেই দীপা লাফিয়ে পড়ে আর ঝর্ণার পানিতে ভেসে যায়। অন্যদিকে বিজয় অন্ধকারে দীপাকে দাঁড়িয়ে থাকতে দেখে তার দিকে এগিয়ে যায়, কিন্তু কাছে গেলেই সে দেখে দীপার গলা কাটা লাশ দাঁড়িয়ে আছে, আর গলা থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। এটা দেখে সে ভয়ে আঁতকে উঠে পিছনে পড়ে গেলে সেখানে সে দীপার কাটা মাথা দেখতে পায়। এটা দেখে তো তার অবস্থা আরো খারাপ হয়ে যায়। তখনই সামনে কুয়াশার মতো ধোঁয়া তৈরি হয়, আর সবকিছু গায়েব হয়ে যায়। তখন গিরি বিজয়কে সেখান থেকে নিয়ে আসে। এদিকে আম্বানি ঝর্ণার পানিতে নেমে দীপাকে খুঁজতে থাকে। তখন একটি পচে যাওয়া হাত তার পা টেনে ধরলে সে ভয়ে চিৎকার করে কান্না করে দেয়। চাম্বান এসে তাকে সেখান থেকে তুললে সে বারবার এটাই বলতে থাকে যে টিচার এখানেই আছে। চাম্বান বলে, এটা সুমতির মায়াজাল, এখানে কেউ নেই। আপ্পু দেখে টিচার একটি গাছের ডাল ধরে দাঁড়িয়ে আছে আর ব্যথায় কাতরাচ্ছে। আপ্পু বলে, ভয় পাবেন না টিচার, আমরা আপনাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাব। বলেই সে সবাইকে ডেকে বলে টিচার এখানে। তখনই দেখা যায় দীপার মুখের কান্নার ভাব বদলে গিয়ে কঠিন হয়ে যায়, আর সে তার হাতে ধরে থাকা গাছের ডালটি ভেঙে সেটি দিয়ে আপ্পুর সামনেই নিজের পেট চিরে বাচ্চা বের করে হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে। তখনই আপ্পুকে খুঁজতে খুঁজতে সবাই সেখানে চলে আসে। আপ্পু তো ভয়ে বারবার তার দেখা কথাই বলতে থাকে, কিন্তু সেখানে আসলে কেউই ছিল না। তখন চাম্বান বলে, এটা ওর মায়াজাল, এখানে থাকা ঠিক হবে না, চলো সবাই। তখনই সবকিছু শান্ত হয়ে যায়, আর তাদের গাড়ির দিক থেকে বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। সবাই সেখানে গিয়ে দেখে মা আর বাচ্চা দুজনই এখানেই আছে। আসলে তারা শুরু থেকে এখানেই ছিল, আর সুমতি তাদের বিভ্রান্ত করছিল যাতে সে দীপার ডেলিভারি ঠিকমতো করাতে পারে। সকাল হতেই মা এবং বাচ্চাকে হাসপাতালে দেখা যায়। জানকী দীপার কাছে জানতে চায়, তোমার কি মনে আছে কাল রাতে ওখানে কি হয়েছিল? দীপা বলে, না, তবে কেবলই মনে হচ্ছিল ওখানে কোনো মেয়ে ছিল। মীনাক্ষী আপ্পুর প্রশংসা করে বলে, আপ্পু মাঝরাতে সাহস করে ওখানে গেছে। আপ্পুর মা বলে, এমনিতে তো সন্ধ্যা 7টাতেই দরজা বন্ধ করে ফেলে। দীপা জানতে চায় তারা এখন কোথায়। আসলে সবার অবস্থা এত খারাপ হয়েছে যে সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আম্বানির এত জ্বর হয়েছে যে ডাক্তার বলে এটাই মেডিকেলের সর্বোচ্চ রেকর্ড। আজ পর্যন্ত এত জ্বর কারো হয়নি। আর আপ্পু, সে তো কাল রাত থেকেই ওই একই কথাই বলে যাচ্ছে। কিভাবে দীপা তার সামনে পেট কেটে বাচ্চা বের করলো। পণ্ডিত বলে, তোমরা যা দেখেছো তা কাউকে বলো না। চাম্বান বলে, আসল বিপদ তো এখনো আসতে বাকি, এটা কেবল সংকেত। বেঞ্জামিন মহেশকে জানায়, আমি তোমার বোনের কেস স্টাডি করেছি, পুলিশ কোনো প্রমাণ পায়নি, তাই কেস বন্ধ করে দিয়েছে। আমি যতটা বুঝেছি তোমার বোন বেঁচে নেই। আমি তো এটা বলতে পারি না যে তাকে আপ্পু মেরেছে নাকি ওই মোরের রাক্ষসী, কিন্তু এতটুকু নিশ্চিতভাবে বলতে পারি যে সেই রাতে তোমার বোন মোর পার করতে পারেনি। তখনই তাদের সাথে থাকা জঙ্গলের আদিবাসী লোকটি হেসে বলে, সুমতি কাউকে মারে না, সে শুধু ভয় দেখিয়ে মোড় থেকে দূরে সরিয়ে দেয়, কারণ সে চায় না সেই রাতে তার সাথে যা হয়েছে তা অন্য কারোর সাথে হোক। ইংরেজদের জঙ্গলে যাওয়া আটকানোর জন্য কালো জাদু করার কারণে 19 শতকে ওই মোড়ে ব্রহ্মরাক্ষসদের উৎপত্তি হয়, আর এখন তা ভয়ঙ্কর ভুতুড়ে জায়গায় পরিণত হয়েছে। সুমতি না সেখানে কাউকে ভিতরে যেতে দেয়, আর না সেখানে যে শক্তি আছে সেই ব্রহ্ম রাক্ষসকে সেখান থেকে বাইরে বের হতে দেয়। দেখা যায় আপ্পু স্কুলে গিয়ে বাচ্চাদের তার সেই গল্প বাড়িয়ে ছাড়িয়ে বলছে। ভামাকে আসতে দেখে বাচ্চারা চলে গেলে ভামা বলে, তুমি কি এখানে আল্লির লেখাপড়ার কথা বলতে এসেছো? আপ্পু বলে, না না, আমি তো এখানে আমার ভবিষ্যতের কথা বলতে এসেছি। ভামা বলে, আমি কিভাবে সাহায্য করতে পারি? আপ্পু বলে, তুমিই তো পারো, আমি তোমাকে বিয়ে করতে চাই। ভামা বলে, তুমি চাইতেই পারো, কিন্তু এটা হবে না। বলে সে চলে যেতে নিলে আপ্পু বলে, কেউ না মানলে আমরা পালিয়ে যাব। ভামা বলে,
সময় আসুক, জানিয়ে দিব। শুরু হয় তাদের ভালোবাসা। বেঞ্জামিন রাস্তায় আম্বানি আর রাজুকে দেখে জানতে চায়, এখানে কি করছিস? তারা এমনিই বললে বেঞ্জামিন এদিক সেদিক চোখ রাখতেই ঠিকই আপ্পু আর ভামাকে দেখতে পায়। ওই দুজন আসলে এদের পাহারা দিচ্ছিল। এরপর মহেশ পুরো পরিবার নিয়ে আপ্পুর বাড়ি আসে। তারা এটা জানাতে এসেছে যে তারা ভামার বিয়ে ঠিক করেছে, আর ছেলে এই গ্রামেরই, ভদ্রন। পরের মাসেই বিয়ে। বিজয় বলে, আপনারা নিশ্চিন্ত থাকুন, ভামার বিয়ের দায়িত্ব আমি নিচ্ছি। যাওয়ার সময় মহেশ আপ্পুকে বলে, আশা করছি এই বিয়ের মধ্য দিয়ে সব শত্রুতা শেষ হবে। আসবি কিন্তু, বিয়েতে অনেক কাজ। বোঝাই যাচ্ছে বেঞ্জামিন মহেশকে সব বলে দেওয়ার কারণেই তারা এত দ্রুত ভামার বিয়ে দিচ্ছে। আপ্পু বলে, চাম্বান ভাই, ওরা বিয়ের দাওয়াত কেন দিয়েছে জানো? চাম্বান বলে, কেন আবার খাবার খেতে? আপ্পু বলে, না, আসলে আমার উপর প্রতিশোধ নিতে। ও জানে আমি ভামাকে ভালোবাসি, আর আমি বাবার সামনে কিচ্ছু বলতে পারবো না। গিরি বলে, তাহলে তুই ওকে নিয়ে পালিয়ে যা। চাম্বান মানা করে বলে, আগের ঝামেলাই এখনো মিটেনি, আরেকটা ঝামেলা তৈরি করার কথা বলিস না। আপ্পু বলে, কোনো একটা পথ তো বলো। চাম্বান বলে, তোর কি সাহস আছে? কিন্তু আপ্পুর তো কিছু করার সাহস নেই। তোকে সাহস বাড়ানোর ওষুধ দিচ্ছি। বলে চাম্বান একটি কৌটো বের করে বলে, অগরীরা এটা খেত, এটা খেলে অনেক সাহস হয়। তারপর সবাই সেই ওষুধ খায়। তাদের সাহস এতটাই বেড়ে যায় যে তারা সুমতির মোড়ে চলে আসে, কারণ আপ্পুর মতে এই সব কিছুর জন্য সুমতিই দায়ী। তাদের কোনো হুঁশ থাকে না যে তারা কি বলছে আর কি করছে। আপ্পু চিৎকার করে কান্না করতে করতে বলে, ওই ছেলে মেয়েরা ভালোবেসে তাদের নিজেদের ইচ্ছায় এই মোড় পার করে পালিয়ে গেছে, আর তার জন্য আমার জীবন বরবাদ হয়ে গেল। এখন আমি যাকে ভালোবাসি সে অন্য কারো হয়ে যাচ্ছে। সবাই আপ্পুকে টেনে নিয়ে যেতে নিলে অদ্ভুত এক শব্দ ভেসে আসে। তখনই একটি লেবু গড়িয়ে আম্বানির সামনে আসলে আম্বানি সেটি হাতে নেয়। রাজু হেসে বলে, সুমতি কি লেবুর পানি খাবে নাকি? তখনই লেবু সহ আম্বানির হাত রক্তে লাল হয়ে যায়। তখনই চারদিক থেকে সাদা ধোঁয়া এসে তাদেরকে ঘিরে ফেলে। তারা আর কেউ কাউকে দেখতে পায় না। তারপর কিছু অগরী লোক এসে তাদের চারপাশে বিকট শব্দে হাসতে থাকে। এরপরে সাদা পাউডারের মতো কিছু একটা ফু দিয়ে তাদের অজ্ঞান করে দেয়। পরের দিন সকালে তাদের গাড়ি সহ পোস্ট অফিসে দেখা যায়। হরি বলে, তোমাদের সবাইকে ওই মোড়ে বেহুশ অবস্থায় পাওয়া গেছে, তোমরা ওখানে কি করছিলে? এরপর সে আপ্পুকে বলে, আমি জানি তোমার সাথে কি হয়েছে, একবার না হলে আবার চেষ্টা করো। আপ্পু আর কিছু হবার নয় বলে তারা চলে যায়। স্কুলে ভাবা আর আল্লি কথা বলছে। আল্লি বলে, তোমার বোনের নাকি ভদ্রনের সাথে বিয়ে, মামা খুব কষ্ট পাচ্ছে। ভাবা বলে, তোমার মামার চেয়ে ভদ্রনই ভালো, ভদ্রন ভাইয়ের তো নিজের থিয়েটার আছে, আর তোমার মামার তো কেবল ওই ছোট্ট এক ক্যাসেটের দোকান। আল্লি বলে, আমরা যদি তোমার বোন আর আমার মামাকে সাহায্য না করি তাহলে আমাদের সময় কে সাহায্য করবে? ভাবা খুশি হয়ে বলে, কি বললে তুমি? এই বয়সে এরা যেন প্রেমে হাবুডাবু খাচ্ছে, কি অবস্থা! ভাবাই যায় না। বাবা ব্যাগ থেকে একটি চিঠি বের করে আল্লির দিকে এগিয়ে দিয়ে বলে, এটা 3 দিন ধরে সাথে নিয়ে ঘুরছি, আমার বোন তোমার মামাকে দিয়েছে। আল্লি সেটা নিতে নিলে ভাবা বলে, থাক, তোমার মামা তো এখন আমার হবু জিজু, আমার দেওয়াই ঠিক হবে। এরপর তারা ক্যাসেটের দোকানে আসে। ভাবাকে দেখে তো আপ্পু কিছুটা ভয় পেয়ে যায় যে এ আবার কেন এসেছে। সোজা ভাবাকে ভিতরে আসতে বললে ভাবা বলে, যে ডাকার সে ডাকলেই যাব। এরপর আল্লি ডাকলে ভাবা বলে, আমি এক্ষুনি আসছি আল্লি বেবি। এদের এমন কথা শুনে রাজু আর আম্বানি তো অবাক হয়ে যায়। ভাবা আপ্পুকে বলে, দিদি এই বিয়ে করতে চায় না, সে তো তোমাকে বিয়ে করতে চায়। তুমি দিদিকে বিয়ে করার কোনো রাস্তা বের করো, না হয় তোমরা পালিয়ে যাও, আর দরকার হলে আমাকে ডেকো জিজু। জিজু শুনেই তো আপ্পু খুশিতে গদগদ হয়ে যায়। সেই সময় ভদ্রন সেখানে আসে আর বলে, কি বিয়ের দাওয়াত পেয়েছিস? তাহলে চলে আসিস। সেখানে সোজা আর তার মেয়ে স্ত্রীও ছিল। তাদের দিকে কেমন করে তাকিয়ে ভদ্রন চলে যায়। স্ত্রী তাকে দেখে ভয় পেয়ে যায়, আর সোজাও কেমন ঘৃণার দৃষ্টিতে ভদ্রনের দিকে তাকায়। আপ্পু এটি লক্ষ্য করে জিজ্ঞাসা করে, কি হয়েছে? তখন সোজা বলে,
তার স্বামী প্রকাশ মারা যাওয়ার আগে ভদ্রনের কাছ থেকে 50,000 টাকা ধার নিয়েছিল। সেই টাকা শোধ করার জন্য সে ভদ্রনের সিনেমা হলে কাজ করে, কিন্তু ভদ্রনের উদ্দেশ্য ভালো ছিল না। একদিন সে তার সাথে জোর করার চেষ্টা করে, আর স্ত্রীর প্রতিও তার খারাপ নজর ছিল, তাই সে কাজ ছেড়ে দিয়েছে। আপ্পু স্ত্রীকে কাঁদতে দেখে তার পাশে বসে বলে, তুমি ভয় কেন পাচ্ছ? আজকের পর ভদ্রন তোমার কিচ্ছু করতে পারবে না। তোমার আপ্পু চাচা আছে না? এসব শুনে চাম্বান বলে, বাদ দে, এইসব গ্রামে জানাজানি হলে মা মেয়েরই বদনাম হবে। আগে এই রাক্ষসের হাত থেকে তোর ভালোবাসাকে বাঁচা। আপ্পু বলে, আমি কি করব? বাবা ওর বিয়ে দিচ্ছে। চাম্বান বলে, তোর বাপ তো গ্রামের সব বিয়েরই আগে থাকে। এরপর বলে, একটা পথ আছে। এরপর আপ্পু ভামাদের বাড়ি গিয়ে বাইকের হর্ন বাজালে মহেশ বের হয়ে আসে। আপ্পু বলে, তোর রাগ তো আমার উপর, তাহলে ওর জীবন কেন নষ্ট করছিস? মহেশ বলে, যেন তুই ওর জীবন নষ্ট করতে না পারিস, তাই ওর বিয়ে ভদ্রনের সাথে দিচ্ছি। তুই যা এখান থেকে, বলে সে ভিতরে চলে যায়। পরের দিন গ্রামের সবাই ভিড় করে কিছু একটা দেখছে। আপ্পুরাও সেখানে আসে। আসলে সুজা আর স্ত্রীর লাশ গাছে ঝুলছে। গ্রামের সবাই বলছে তারা আত্মহত্যা করেছে, কিন্তু আপ্পুর মনে পড়ে সুজা তাকে বলেছিল সে কতবার নিজেকে শেষ করতে চেয়েও মেয়েটার কথা ভেবে করতে পারেনি। বেঞ্জামিন আপ্পুর কাছে এসে বলে, তোদের দোকানেই তো কাজ করতো, থানায় আসিস, জিজ্ঞাসাবাদ করতে হবে। আপ্পু হাতের মুঠো শক্ত করে নেয়, কারণ সে বুঝতে পারছিল এটা ভদ্রনেরই কাজ। এরপর আর কি, সে সোজা ভদ্রনের সিনেমা হলে যায়, আর টর্চ মেরে তাকে খুঁজে বের করে মারতে মারতে হল থেকে বাইরে নিয়ে আসে। বাইরে এসেও তাদের মারামারি চলতে থাকে। বিজয় এসে আপ্পুকে আটকে বলে, কি করছিস এটা? আপ্পু বলে, বাবা সুজা ভাবিকে ওই মেরেছে। ভদ্রন ভোলাবালা সেজে বলে, এটা কি আপ্পু? তুই যাকে ভালোবাসিস আমি তাকে বিয়ে করছি বলে তুই এই মিথ্যে গল্প বানাচ্ছিস? সুযোগের সদ্ব্যবহার করে আপ্পুর বাবাকে জানিয়ে দিল আর কি। বিজয় আপ্পুর কাছে জানতে চায় ও কার কথা বলছে, ভামা আর তোর মধ্যে কি সম্পর্ক? আপ্পু আমরা দুজন দুজনকে ভালোবাসি বলতেই যাবে, তখন তার বাবা তাকে জোরে এক থাপ্পড় মেরে বলে, একবার তোর জন্য ওই পরিবারের শান্তি নষ্ট হয়েছে, আমি আর কোনো ভুল হতে দেব না। ভামার বিয়ে যেদিন ঠিক হয়েছে সেদিনই তার বিয়ে দিব, মনে রাখিস। সবাই চলে গেলে ভদ্রন বলে, আমি ওকে মেরেছি, আমি ওকে না মারলে কবে ও আমার কবর খুঁড়ে দিত। বেঞ্জামিন বলে, নিজেকে বাঁচাতে কাউকে মারাটা দোষের নয়, তাই তো আমি ওর ঘরে সুইসাইড নোট রেখে এসেছি, যাতে গ্রামের সবাই সেটাই বিশ্বাস করে, আর পুলিশের পোস্টমর্টেম রিপোর্ট সেটা আমি বদলে দেব। আপ্পু বুঝতে পারে বেঞ্জামিনও এর সাথে জড়িত। ভদ্রন বলে, এবার গ্রামের লোকদের গিয়ে বল, আমিও দেখি কে তোকে বিশ্বাস করে। গ্রামের সবাই তাদের শেষ দেখা দেখতে আসে। সবার আড়ালে ভদ্রন আপ্পুর দিকে শয়তানের মতো তাকায়। আপ্পু খুবই অসহায় বোধ করে, কেননা সে সব জেনেও প্রমাণের অভাবে কিছুই করতে পারছে না। ভাবা এসে আপ্পুকে বলে, দিদি বলেছে সে কিছুতেই এই বিয়ে করবে না, আমার খুব ভয় করছে ও না আবার কিছু করে বসে, তুমি দিদিকে বাঁচাও। এরপরে সে চলে যেতে নিয়েও আবার ফিরে এসে বলে, তোমার বাবার কি আর কোনো কাজ নেই নাকি? বিয়ের সব কাজ সে একাই করছে, তাকে বলো বাড়ি বসে থাকতে, আর তোমাদের বিয়েটা আরামে হতে দিতে, নইলে আমার রাগ কেমন সে তো তুমি জানোই। বলে পিছন ফিরে তাকাতেই বিজয়কে দেখে বোকার মতো হেসে বলে, আঙ্কেল, আমি তো বিয়ের দাওয়াত দিতে এসেছিলাম, আপনি কিন্তু অবশ্যই আসবেন, বুঝেছেন তো কিভাবে পোল্টি মারতে হয়? বিজয় আপ্পুকে বলে, আমি ওই মেয়ের বিয়ের দায়িত্ব নিয়েছি, উল্টাপাল্টা কিছু করলে আমি ভুলে যাব তুই আমার ছেলে, কথাটা যেন মাথায় থাকে। নির্দিষ্ট দিনে বিয়ের কাজ চলছে। ভদ্রন ভামার বাবাকে বলে, আঙ্কেল, আমার মনে হয় না ও চুপ করে বসে থাকবে, কিছু একটা তো করবেই। বামার বাবা বলে, আসতে দাও ওকে, অ্যাম্বুলেন্সে করে বিদায় করব। তখনই সেখানে আপ্পুকে আসতে দেখে ভামার বাবা তেড়ে যেতে নিলে আম্বানি বলে, আমরা তো বিয়ের ক্যাটারিং এর কাজ করতে এসেছি, ঝামেলা করতে নয়। তখন মহেশ তার কাকাকে আটকে আপ্পুকে কাজ করতে বলে। আপ্পুকে এভাবে কাজ করতে দেখে পণ্ডিত বলে, যে ভাগ্যে থাকে না তার জন্য যত যাই করিস তাকে পাবি না। তখন আপ্পু তাকে বলে,
আপনার ভাগ্য আমি বলি। এরপর সে আম্বানি আর মীনাক্ষীকে দেখিয়ে বলে, এদেরকে বিয়ে দিয়ে দিন, নইলে দেখবেন এরা কবে পালিয়ে গেছে। এটা শুনে মীনাক্ষী তো ভয়েই দৌড়ে পালায়। চাম্বানেশা আপ্পুকে বলে, খুব খারাপ লাগছে তাই না? এবারে আপ্পু নিজেকে আর আটকে রাখতে না পেরে কান্না করে বলে, আমি ওকে খুব ভালোবাসি চাম্বান ভাই, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। চাম্বান তাকে ড্রিঙ্কস দিয়ে বলে, এটা খা, দেখবি সব ভুলে যাবি। আপ্পু বোতল ধরে ঢক ঢক করে সবটা শেষ করে মাতাল হয়ে নাচতে থাকে। বিজয় ছেলের এমন অবস্থা দেখে কষ্ট পেলেও চুপ করে থাকে। ভামা আপ্পুর গলা শুনে জানালার কাছে এসে তাকে এই অবস্থায় দেখে আবার চলে যায়। ভাবা আপ্পুকে কিছু বলার চেষ্টা করলে আপ্পু নাচে গানে এতটাই ব্যস্ত যে সে তাকে পাত্তাই দেয় না। এদিকে একজন কনস্টেবল মহেশকে জানায় যে সুজা আর তার মেয়ে আত্মহত্যা করেনি, বরং তাদের হত্যা করা হয়েছে। সেটা ভদ্রনী করেছে, আর বেঞ্জামিন তাকে সাহায্য করেছে। বিজয় আপ্পুর এই অবস্থা দেখে একেবারে পোল্টি মেরে বলে, তোর ফালতু নাটক শেষ হলে ভামাকে নিয়ে পালিয়ে যা। আপ্পু তো বিশ্বাসই করতে পারছে না, বাবা কি সত্যি বলছে? বিজয় তাকে বলে, আমি ওয়াদা করেছি ভামার বিয়ে দিব, পার্থক্য শুধু এতটুকু যে বিয়ে আমার ছেলের সাথে হবে। এটি শুনে আপ্পু আনন্দে আত্মহারা হয়ে যায়। এরপর তারা বাইরে আসলে আম্বানি জানতে চায় প্ল্যান কি। তখনই ভিতর থেকে কেউ বলে, ভামাকে কোথাও পাওয়া যাচ্ছে না। শেখর রেগে বলে, এটা ওই আপ্পুরই কাজ। মহেশ বলে, বাবা কি বলছো? আপ্পু তো এখানেই আছে। ভামার বাবার রেগে আপ্পুকে মারতে আসলে দুই পক্ষের মধ্যে মারামারি লেগে যায়। আপ্পু ভাবাকে দেখে জানতে চায়, তোর বোন কোথায়? ভাবা বলে, যখন বলতে এসেছিলাম তখন তো শোনোনি, এখন বলবো কেন? এরপর বলে, দিদি ফরেস্ট অফিসে গেছে, যাও নিয়ে আসো। তখনই আপ্পুকে একজন মারতে আসলে মহেশ তাকে আটকে বলে, আপ্পু তুই যা, আমি এদিকটা দেখে নিচ্ছি। এতে আপ্পু কিছুটা অবাক হয়। তার মনে হয় হঠাৎ করে সবাই কিভাবে পাল্টে যাচ্ছে। এরপর সে আর সময় নষ্ট না করে বেরিয়ে যায়। অন্যদিকে ভামা পালিয়ে সেই ফরেস্ট অফিসারের কাছে চলে আসে আর আপ্পুর জন্য অপেক্ষা করে। এদিকে আপ্পু রাস্তায় ছিল। ঠিক তখনই মোড়ের আগে ভয় তাকে গ্রাস করে। তার আগের সব ঘটনা মনে পড়তে থাকে আর সে সেখানেই থেমে যায়। ঠিক সেই সময় ভদ্রন আর বেঞ্জামিন তাকে পিছন থেকে জিপ দিয়ে ধাক্কা মারে। এরা দুজনে মিলে তাকে মারতে থাকে। তারপর বেঞ্জামিন তাকে পাথর দিয়ে মারতে নিলে ভদ্রন তাকে থামিয়ে মোড়ের দিকে তাকালে বেঞ্জামিন বুঝতে পেরে ভদ্রনকে বলে, ওকে ওখানে নিস না। কিন্তু ভদ্রন তার কথা না শুনে আপ্পুকে টানতে টানতে সেই মোড়ের দিকে জঙ্গলের ভিতর নিয়ে গিয়ে তাকে মারতেই যাবে, তখনই সে সাদা ধোঁয়ার মাঝে স্ত্রীকে দেখতে পায়। ভদ্রন আস্তে আস্তে এগিয়ে যেতে নিলে এবারে সে সুজার ঝুলন্ত লাশও দেখতে পায়, যার চোখ বড় বড় আর সাদা ছিল। মানে এটা অবশ্যই সুমতি ছিল। এতে সে ভয় পেয়ে পালাতে শুরু করে আর বেঞ্জামিনের সাথে ধাক্কা খায়। বেঞ্জামিন জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন সে বলে, ওখানে সুজা ছিল। বেঞ্জামিন বলে, তোকে তো আমি আগেই বলেছিলাম এদিকে আসিস না। এরপর তারা চলে যেতে নিলে আপ্পুকে ধোয়ার মাঝে উঠতে দেখে বলে, একে বাঁচিয়ে রাখা যাবে না। বলে তারা চাকু দিয়ে আপ্পুকে শেষ করতে গেলে আপ্পু বেঞ্জামিনের হাত এমনভাবে চেপে ধরে যে সে আর নড়তেও পারে না। ভদ্রন এসে রড দিয়ে তার গলা চেপে ধরে, কিন্তু আপ্পু একসাথে দুজনকেই উল্টে ফেলে দেয়। ভদ্রনকে খেলনার মতো ছুঁড়ে ফেললে সে সামনের একটি পাথরের সাথে ধাক্কা খায় আর সেখানেই তার মৃত্যু হয়। তারপর সে বেঞ্জামিনকে ধরে আর তার চোখ সাদা হয়ে যায়। আমরা বুঝতে পারি এটা আপ্পু নয়, বরং সুমতি ছিল, যে তাদের করা কাজের শাস্তি দিতে এসেছিল। তারপর সে বেঞ্জামিনের ঘাড় মটকে তাকেও শেষ করে দেয় আর ধোয়ার সাথে তাদের লাশও অদৃশ্য করে দেয়। এরপর আপ্পু অজ্ঞান অবস্থায় পড়ে থাকলে মহেশ এসে তাকে তোলে। তারপর আপ্পু ভামার কাছে আসলে আপ্পুর অবস্থা দেখে ভামা এসে তাকে জড়িয়ে ধরে। এরপর বলে, চলো আমরা পালিয়ে যাই। কিন্তু আপ্পু বলে, আমরা পালাবো না। যে ভুল আম্মু দিদি করেছিল আমরা সেই ভুল করব না। তোমার পরিবার মানুক বা না মানুক, আমরা এই গ্রামেই থাকবো। পরের দিন সকালে দুই পক্ষের লোকেরা পোস্ট অফিসের সামনে এসে আবারও ঝগড়া শুরু করে। তখনই ভাবা লক্ষ্য করে আম্মু ফিরে এসেছে, আর সে সেটা সবাইকে বললে সবাই তাকে দেখে অবাক হয়। কিন্তু আপ্পুর যেন প্রাণ ফিরে আসে।
সে বলে, দেখেছো, আমি তোমাদের মেয়েকে মারিনি। এরপর আম্মুর কাছে গিয়ে বলে, আমি কি তোমাকে পালাতে সাহায্য করেছিলাম? আম্মু না করলে আপ্পু বলে, দেখেছো, আমার কোনো দোষ নেই। এরপর আপ্পুর বাবা জানতে চায়, তুমি এতদিন কোথায় ছিলে আর কার সাথে পালিয়েছিলে? আম্মু জানায় সে এখানেই আছে। এরপর সে হাত দিয়ে ইশারা করলে সবাই হামজার দিকে তাকায়। হামজা তো থতমত খেয়ে যায়। তখনই হামজার পেছন থেকে হাত তুলে হরি বের হয়ে এসে বলে, আম্মু আমার স্ত্রী। আমি আসলে সবাইকে সব বলে মাফ চাইতেই এখানে এসেছিলাম, কিন্তু এসে দেখি সব সমস্যা আমাকে নিয়েই। এরপর শেখরকে বলে, আপনি আমাদের মাফ করে দিন। শেখর চলে যেতে নিলে মহেশ বলে, আমরা ভাবতাম দিদি মরে গেছে, কিন্তু এখন তো সে বেঁচে আছে। তাহলে এখন কেন রাগ করে থাকবে? আম্মু বলে, আমাকে নিয়ে সমস্যা ছিল, আমি তো চলে এসেছি। তাহলে ওদের বিয়ে কেন মেনে নিবে না? বিজয় আর শেখরও মধুকে মেনে নিতে বললে শেখর পণ্ডিতকে বিয়ের দিন ঠিক করতে বলে, আর এতে সবাই খুশি হয়। আপ্পু হরিকে বলে, যখন আপনি সবকিছু জানতেন তখন অন্তত আমাকে বলতে পারতেন। হরি বলে, আমি তোমাকে কতবার বলতে চেয়েছি, কিন্তু তুমি এমন ভাব করছো যেন তুমি কিছুই জানো না। আপ্পু বলে, মানে? হরি বলে, ভান করো না। সেদিন তুমি যখন আম্মুকে ছাড়তে এসেছিলে আমি তোমাকে দেখেছিলাম। তুমি তো আমাকে বিদায়ও জানিয়েছিলে। এরপর মহেশ আপ্পুর কাছে এসে বলে, আগের কথা ভুলে যাও। আপ্পু বলে, হ্যাঁ ভাই, আখেরে কাল রাতে তো তুমিই আমাকে ওই মোড়ে বাঁচাতে এসেছিলে। মহেশ বলে, আমি আমি আর্মি হতে পারি, কিন্তু এতও সাহস নেই যে ওই মোড়ে একা চলে যাব। আর তখনই আপ্পু বুঝতে পারে যে সে মহেশ নয়, সুমতিই ছিল। আর এই অসাধারণ মুভিটি এখানেই শেষ করা হয়। তো কেমন লাগলো মুভিটি? ভালো বা খারাপ যাই লাগুক, জানাতে ভুলবেন না। আর যাবার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ফিরে আসবো ফিল্ম স্টোরিতে আপনাদের পছন্দের নতুন অথবা পুরনো কোনো মুভির গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।